সেই বাঙালি কিন্তু যেভাবে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা সারা বিশ্বের কাছে লজ্জাজনক। হিংসার উপর ভিত্তি করে আমাদের রাজনীতি চলে, হিংসার উপর ভিত্তি করে আমাদের সমাজ চলে এবং দুর্নীতি আমাদের প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। সেটা বাংলাদেশ হতে পারে, পশ্চিমবাংলা হতে পারে। আমরা পারিনি শাসন করতে, বাধ্য হয়েছি। আমরা ইতিহাস বলে যে বারবার আমরা নিজেদেরকে নিজেরা শাসন করতে পারিনি। তখন মারাঠিরা লড়াই করছে, যখন শিখরা লড়াই করছে, তখন এই বাঙালি কিন্তু ইংরেজদেরকে রেড কার্পেট পেতে দিয়েছিল, নিজেরাই মেরুদণ্ড বিক্রি করেছে। যখন স্বাধীনতা হলো বাঙালি কিন্তু হিন্দু মুসলমানে বিভাজিত হলো। তাহলে সেই বাঙালিকে নিয়ে গর্ব করবেন আপনি, যে বাঙালি নিজেকে নিজে বিভাজিত করেছে? অবিভক্ত বাঙালিকে কোথায় দেখতে পাচ্ছেন আপনি? কোন বাঙালিকে দেখতে পাচ্ছেন যে বাঙালি প্রতিনিয়ত বলা যায় যে নিজের মেরুদণ্ড বিক্রি করে প্রতিবাদ করতে ভুলে গেছে? আমার মনে হয় যে এখন আজকে আমাদের মোশনটা নিয়ে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় ভীষণভাবে একেবারে কোঅর্ডিনেট বাই কোঅর্ডিনেট ডাইসেক্ট করবেন, তিনি হলেন বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথ, প্লিজ। নমস্কার। তন্ময়দা যেভাবে বলছিলেন অনেকটা মনে হচ্ছিল হিটলারও দাবি এইভাবে করেছিলেন, মানে হিটলারের সাথে সাযুজ্য আছে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি যে আজ থেকে জাস্ট 1 বছর আগে বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে শেখ হাসিনা বলছেন যে আমরা গুরুদেব রবীন্দ্রনাথকে ভুল প্রমাণিত করে দিয়েছি। এবং আপনারা শুনলে অবাক হবেন যে 71-এর বাংলাদেশের স্বাধীনতার পর মুজিবুর রহমানও ক্লেম করেছিলেন যে আমরা রবীন্দ্রনাথকে ভুল প্রমাণিত করে দিয়েছি, আমরা দেখো আজকে মানুষ হয়ে গেছি এবং বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে গেছি। আমরা কি ধরনের শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছি? বা 1 বছর আগে হাসিনা যে দাবিটা করেছিলেন যে রবীন্দ্রনাথকে আমরা ভুল প্রমাণিত করে দিয়েছি, আজকে বাংলাদেশের গত 15 দিনের অভিজ্ঞতায় আপনাদের কি মনে হয়? কি ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে বাঙালি জাতি প্রবাহিত হলো? আশা করি সেটা আপনাদের প্রতিনিয়ত মনে পড়ছে। ফলে দাবি আপনি করতেই পারেন। মুজিবুর রহমানও দাবি করেছিলেন যে রবীন্দ্রনাথ ভুল, শেখ হাসিনাও দাবি করেছিলেন রবীন্দ্রনাথ ভুল, এখানে তন্ময়বাবুরাও দাবি করছেন যে রবীন্দ্রনাথ ভুল। বাস্তবটা কি? খুব পরিষ্কার করে বলতে চাই যে যারা বক্তা এখানে বলতে চাইলেন, মানে জানি না আমি দুর্নীতিটা বাঙালির জীবনের মানে গুণ কিনা, মানে এটা মানবতার গুণ কিনা। সাথীদি যেভাবে বলছিলেন যে আমরা নিজেদেরকে একটু আলোচনা করি, সমালোচনা করি, সেটা আমাদের একটা গুণ। আমি জানি না দুর্নীতিটা গুণ কিনা। যে 2 বাংলা এবং ত্রিপুরা মিলে যে 2,47,407 বর্গ কিলোমিটার এলাকায় 30 কোটি বাঙালি আজকে আছে, সেই বাঙালি কিন্তু যেভাবে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা সারা বিশ্বের কাছে লজ্জাজনক। আমি জানি না মানে যেভাবে পশ্চিমবাংলা হোক, ত্রিপুরা হোক, বাংলাদেশ হোক, সেখানে যেভাবে ভোট লুট করে গণতন্ত্র চলে, মানে যেখানে রাজনৈতিক হিংসা প্রতিনিয়ত চলে, সেই জাতিকে আপনি সভ্য জাতি বলবেন কিনা? সে যদি একই সাথে আমি তুলনা করি যে প্রায় সম পরিমাণে মানুষ এবং তার থেকে অনেক কম মানুষ এবং সম ভূখণ্ড আছে মহারাষ্ট্রের সাথে তুলনা করি, তাহলে মহারাষ্ট্র কিন্তু একটা মিনিমাম গণতন্ত্রটাকে নিয়ে এগোতে পারছে, একটা হিংসা মুক্ত একটা রাজনৈতিক ব্যবস্থাকে তারা নিয়ে যেতে পারছে। তারাও একটা শিল্প সংস্কৃতির মধ্য দিয়ে কিন্তু বিশ্বে নিজেকে প্রতিষ্ঠা করতে পারছে। আজকে কেন আমরা বাঙালিরা মানে প্রতিটি ক্ষেত্রেই আমরা লক্ষ্য করছি যে হিংসার উপর ভিত্তি করে আমাদের রাজনীতি চলে, হিংসার উপর ভিত্তি করে আমাদের সমাজ চলে এবং দুর্নীতি আমাদের প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। সেটা বাংলাদেশ হতে পারে, পশ্চিমবাংলা হতে পারে, ত্রিপুরা হতে পারে। এই বাঙালির গর্বের বাঙালি নাকি এই বাঙালি সেই বাঙালি যেটা রবীন্দ্রনাথের ভাষায় যে সত্যি আমাদেরকে মানুষ করে রাখেনি? দেখুন, ইতিহাসের প্রেক্ষিতে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে কোনো জাতি নিজেকে উৎকর্ষ করতে চায়, যে কোনো জাতি নিজেকে মানব সভ্যতার অগ্রগতির সাথে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, তার একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি করতে চায় এবং কিছু মূল্যবোধের উপর ভিত্তি করে সে একটা স্ট্যান্ডার্ড ফিক্সড করে, যেটা চন্ডিল বলছিল। কিন্তু আপনি যদি বাংলার ইতিহাসের দিকে তাকান
তাহলে বারবার আপনাকে হতাশ হতে হবে যে এই বাঙালি সেই বাঙালি যেখানে অরাজকতা, শঠতা, দুর্বৃত্তায়ন এবং এমনকি অবিশ্বাস মানে বিশ্বাসহীনতা, এটা বাঙালির জীবনের ইতিহাসের চরিত্রে বারবার বারবার প্রতিফলিত হয়েছে। সে কারণেই অরাজকতার থেকে বাধ্য হয়েছি আমরা গোপাল নামে একজন ব্যক্তিকে রাজা বানাতে। আমরা পারিনি শাসন করতে, বাধ্য হয়েছি। আমরা ইতিহাস বলে যে বারবার আমরা নিজেদেরকে নিজেরা শাসন করতে পারিনি, সেই কারণে আমরা গোপাল নামে একজনকে দাঁড় করিয়ে বলেছি ভাই তুমি আমাদেরকে শাসন করো। আমরা সেই বাঙালি যেখানে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন তুগলক মাত্র 15-16 জন সেনাকে নিয়ে এসে লক্ষণ শেঠকে হটিয়ে দিয়েছে এবং ভয়ে লক্ষণ শেঠ রাজধানী ত্যাগ করে পালিয়েছে। আমরা হলো সেই বাঙালি যেই বাঙালি বিশ্বাসঘাতকতার ফলে স্বাধীনতা হারিয়েছে। আপনারা জানেন যে কিভাবে সিরাজদৌল্লার পরাজয় হয়েছে। আমি ইতিহাসে একের পর এক উদাহরণ দিয়ে বলতে পারি যে আপনি যদি লক্ষ্য করেন যে যখন এমনকি সুলতানি শাসন ব্যবস্থা ছিল, মোগল শাসকরা ছিল, মানে তারা যখন এই বাংলায় যখন কোনো প্রাদেশিক শাসককে পাঠাতো, ভয়ে ভয়ে পাঠাতো, দুদিন পরে বিদ্রোহ করবে, আলাদা হবে, শঠতা করবে, এবং শাসন করতে পারেনি। বারবার বাঙালি নিজেকে নিজে শাসন করতে পারেনি, বারবার পরাজিত হয়েছে, অন্যের কাছে আত্মসমর্পণ করেছে। এবং ইংরেজরা যখন আসলো, এই বাঙালি সেই বাঙালি ইংরেজদেরকে প্রথম আশ্রয় দিয়েছিল যারা ভারতবর্ষের মধ্যে। যখন মারাঠিরা লড়াই করছে, যখন শিখরা লড়াই করছে, তখন এই বাঙালি কিন্তু ইংরেজদেরকে রেড কার্পেট পেতে দিয়েছিল। এবং আমরা কিভাবে বাবুগিরি করেছি ইংরেজদের সাথে এবং আমাদের মেরুদণ্ডকে বিক্রি করেছিলাম ইংরেজদের সাথে, তার ইতিহাস সকলের জানা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দীর্ঘভাবে এটা পর্যালোচনা করেছেন। বলে কোন বাঙালির কথা আপনি বলছেন? যে বাঙালি বারবার নিজেকে বিক্রি করেছে, শীত দ্বারা বিক্রি করেছে। হ্যাঁ, তার মধ্যে ব্যতিক্রম একটা এসেছিল। অবশ্যই রামমোহন রায় থেকে শুরু করে সত্যজিৎ রায়, এই পর্বটা একটু আলাদা। রামমোহন রায় থেকে সত্যজিৎ রায়ের পর্ব, যেখানে পশ্চিমের শিক্ষায় শিক্ষিত হয়ে বাঙালি একটা স্ট্যান্ডার্ড সেট করবার চেষ্টা করেছে, কিছু কিছু ব্যতিক্রমী মানুষ তৈরি হয়েছে এবং পশ্চিমের শাসন ব্যবস্থার পাশে এসে, বিশেষ করে সংসদীয় ব্যবস্থার সংস্পর্শে এসে বাঙালিদের মধ্যে যুক্তির, যে বাঙালি যুক্তিহীনভাবে চলেছে সেই বাঙালি যুক্তির উপর দাঁড়িয়ে কথা বলবার চেষ্টা করেছে, একটা নীতিনৈতিকতার স্ট্যান্ডার্ড তৈরি করবার চেষ্টা করেছে। কিন্তু সেটা স্বাধীনতার সাথে সাথে বিসর্জন হতে শুরু করে, আর আজকে কমপ্লিটলি বিসর্জন হয়েছে। কেন আমি বলছি স্বাধীনতার সাথে সাথে বিসর্জন হয়েছে? তার কারণ আপনারা যদি লক্ষ্য করেন যে বাঙালি পশ্চিমের শিক্ষায় শিক্ষিত হয়ে আধুনিকতার ভাবনা নিয়ে পাশ্চাত্য দর্শনের উপর ভিত্তি করে একটা সমাজ গঠন করবার চেষ্টা করেছিল, সেটা রবীন্দ্রনাথের ভাবনা হতে পারে, বঙ্কিমচন্দ্রের ভাবনা হতে পারে, বা আরও মনীষীদের ভাবনা হতে পারে। সেখানে রবীন্দ্রনাথ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, তাদের প্রত্যেকেই পাশ্চাত্যের দর্শন চিন্তা ভাবনার উপর দিয়ে বাঙালিকে একটা স্বাতন্ত্র একটা অবস্থান তৈরি করবার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই বাঙালি তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে, নিজেরাই বিশ্বাসঘাতকতা করেছে, নিজেরাই মেরুদণ্ড বিক্রি করেছে। যখন স্বাধীনতা হলো, বাঙালি কিন্তু হিন্দু মুসলমানে বিভাজিত হলো। কোন বাঙালির কথা বলছেন? যে বাঙালি ধর্মকে আগে প্রাধান্য দিয়েছে সেই বাঙালির কথা বলছেন? কোথায়? আমরা তো সেদিন বলতে পারতাম, পাকিস্তানকে বুঝিয়ে দিতে পারতাম যে হ্যাঁ ভাই আমরা বাঙালি। আমরা তো সেদিন বলতে পারিনি। আমরা তো সেদিন নিজেরা বিভাজিত হয়েছি, আমরা হিন্দু পশ্চিমবঙ্গে থাকবো, তোমরা মুসলমান তোমরা পাকিস্তানে থাকবে। আমরা নিজেরাই আমাদেরকে বিভাজিত করেছি। তাহলে সেই বাঙালিকে নিয়ে গর্ব করবেন আপনি, যে বাঙালি নিজেকে নিজে বিভাজিত করেছে? কোন জাতির কথা আপনি বলছেন? যে জাতি নিজেকে নিজে বিভাজিত করে, তার আবার নিজস্ব কোনো আইডেন্টিটি হয় নাকি? তার কোনো অবস্থান হয় নাকি? আর আজকের দিনে যে বাঙালি আপনি দেখতে পাচ্ছেন, সেই বাঙালি তো কার্যত বলা যায় যে কোনো একটা একক সত্তার জায়গা থেকে নেই। ভৌগোলিকভাবে আপনি পূর্ব পাকিস্তান আজকে বাংলাদেশে পরিণত হয়েছে, পশ্চিমবঙ্গ এক বাঙালি আর ত্রিপুরার আরেক বাঙালি। আজকে আপনি কোন বাঙালির কথা বলছেন? যেই বাঙালি হিন্দু মুসলমানের রাজনীতির উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে প্রতিনিয়ত। আজকে গত 13-14 বছর ধরে পশ্চিমবাংলা কোন বাঙালি আপনি দেখতে পাচ্ছেন? হিন্দু মুসলমানের বাঙালি দেখতে পাচ্ছেন? বাংলাদেশের গত 15 দিন ধরে যে অরাজক পরিস্থিতি দেখতে পাচ্ছেন, কোন বাঙালিকে দেখতে পাচ্ছেন? হিন্দু মুসলমানের বাঙালিকে দেখতে পাচ্ছেন। একটা অবিভক্ত বাঙালিকে কোথায় দেখতে পাচ্ছেন? আপনি কোন বাঙালিকে দেখতে পাচ্ছেন? যে বাঙালি প্রতিনিয়ত
বলা যায় যে নিজের মেরুদণ্ড বিক্রি করে প্রতিবাদ করতে ভুলে গেছে। আজকে কোন বাঙালি 13 বছর ধরে পশ্চিমবাংলায় আপনি দেখতে পাচ্ছেন যে বাঙালি শাসককে তোষামত করে, যে বাঙালি নিজেকে বিক্রি করে করে প্রতিনিয়ত, যে বাঙালির মেরুদণ্ড নেই, সেই বাঙালিকে আপনি দেখতে পাচ্ছেন প্রতিবাদ আজকে হারিয়ে গেছে। সামান্যতম প্রতিবাদ করবার মতন এখতিয়ার বাঙালির জীবনে নেই। ফলে আমি বলতে চাইছি খুব পরিষ্কার করে যে যে বাঙালির কথা আমরা বারবার বলছি, আদতেও কোনো বাঙালি একক সত্তা আছে কি, কোনো একক জাতি হিসাবে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পেরেছি কি, এই প্রশ্ন রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।